১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদে স্বাক্ষরে, বললেন সালাউদ্দিন। এদিকে হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, সাক্ষী আবদুল্লাহর জবানবন্দি। জানাবো জুলাই সনদে স্বাক্ষর কি খুবই জরুরি, এবং সর্বশেষ জানাবো ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদে স্বাক্ষরে, বললেন সালাউদ্দিন। বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর জুলাইয়ের ৩০ তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতে জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬শে মার্চকে উপস্থাপন করতে চাওয়া হয়নি, এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা না মেনে নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। সালাউদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না, আমরা নাকি নিশ্চয়তা না পেলে সনদে সই করব না বলছেন। কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান তিনি জানান, ঐকমত্য কমিশনের সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয় আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, আর ১২টিতে একমত হয়েছে। মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি বলে জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা। হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, সাক্ষী আবদুল্লাহর জবানবন্দি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে আবদুল্লাহ আল ইমরান বলেন, রাজধানী আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন, গত বছর ১৯শে জুলাই রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন, তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। আবদুল্লাহ আল ইমরান বলেন, রাজধানী আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র তার চিকিৎসা চলছিল। গত বছর ২৬ অথবা ২৭শে জুলাই সকাল ৯টা-১০টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান। শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন। আবদুল্লাহ আল ইমরান আরও বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরও ৪ থেকে ৫ জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই। তবে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি তখন বুঝতে পারিনি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে পারছে না, তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও তিনি নিতে পারছেন না। তখন তিনি বুঝতে পারেন নো ট্রিটমেন্ট নো রিলিজ এর মানে তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। এই ঘটনার জন্য শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন আবদুল্লাহ আল ইমরান। গতকাল রোববার এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১-এর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার ১ বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। জুলাই সনদের স্বাক্ষর কি খুবই জরুরি? আগামী ৫ই আগস্ট জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ঘোষণা করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। অন্যদিকে দীর্ঘ আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক বিভিন্ন দলের ওয়াকআউটের পরও চূড়ান্ত করা যাচ্ছে না জুলাই জাতীয় সনদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধিকতর আলোচনা ও আরও মতামত নিয়ে শীঘ্রই চূড়ান্ত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলা নিউজকে বলেন, জুলাই সনদের স্বাক্ষর
করানো একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিভিন্ন পথ মতের বৈপরীত এই স্বাক্ষরের ধারণাটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জুলাই সনদে স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, যেহেতু জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিংবা বিভিন্ন বিষয়ে একমত হয়নি, আবার পতিত স্বৈরাচারের সরাসরি দূষর ছিলেন না এমন নিবন্ধিত কিছু রাজনৈতিক দলও আলোচনায় অংশ নেয়নি বা আমন্ত্রিত হয়নি, বা এমন দলকেও কমিশনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের নিবন্ধন যেমন নেই তেমন জনভিত্তিও নেই। সেক্ষেত্রে স্বাক্ষরের গ্রহণযোগ্যতা কিংবা আদৌ প্রয়োজন আছে কিনা তা ভাববার বিষয়। বরং জুলাই সনদ যদি প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের মতো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতেন, সেভাবে ঘোষণা করা হলে তা বাস্তবায়নের সংসদ প্রতিজ্ঞাবদ্ধ থাকতো এবং এটি বেশি অন্তর্ভুক্তিমূলক হতো। সেক্ষেত্রে কারা স্বাক্ষর করেছে বা করেনি সেই প্রশ্ন আসতো না। বরং জুলাই সনদ রাষ্ট্রীয় সনদ বা বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ এমন বাধ্যবাধকতা তৈরি হতো। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, এদেশে ন্যাশনাল কনসেনসাসে পৌঁছা আর দাঁড়িপাল্লায় সোনা ব্যাঙ মাপা একই কথা। এই দেশের রাজনীতির অর্থ হচ্ছে ক্ষমতার জন্য। যেভাবে দল ভারী করার জন্য ঐক্যমত কমিশন দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে গজামিল দিয়ে জুলাই সনদ তৈরি করা হচ্ছে, তা নিয়ে আমি হতাশ। আবার 2 বছর পরে যদি সংসদ এটি বাস্তবায়ন না করে, তাহলেও এই স্বাক্ষরের কোনো মূল্য থাকবে না। যদি বিগত সংসদগুলোতে বা শেষ 3-4টি সংসদে প্রতিনিধিত্ব ছিল এমন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হতো, তাহলে ঐক্যমত কমিশনের কার্যক্রম আরও গ্রহণযোগ্য হতো। তিনি বলেন, এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার যদি অর্ডিন্যান্সের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা দিত, তাহলে যারাই সংসদে আসুক বা যারা স্বাক্ষর করেনি সবার জন্য এটা রাষ্ট্রীয় সনদ হিসেবে প্রতিষ্ঠিত হতো। তখন আর এটা দলীয় ব্যাপার থাকতো না, এটা হয়ে যেত রাষ্ট্রীয় সনদ। ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পলিসি গবেষক মোহাম্মদ ইমরান আহমেদ বাংলা নিউজকে বলেন, জুলাই সনদ যারা স্বাক্ষর করতেছেন তারা কোনো অথরিটিতে স্বাক্ষর করতেছেন, তারা তো সংসদের সদস্য না, তারা তো যে আগামী নির্বাচনে জয়ী হবে তারই বা নিশ্চয়তা কি। এখানে রাষ্ট্র বা সরকার ইনভলভ না হয়ে রাজনৈতিক দল ইনভলভ হলে সনদ তো কিছু দলের দলীয় ব্যাপার হয়ে গেল। আর এই দলগুলোর অথরিটি অরিজিন কি? যদি এটা পিপলস উইল হয়ে থাকে, তাহলে এই সনদ রাষ্ট্র বা সরকার ঘোষণা করবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের পক্ষে সরকার এটা ঘোষণা করতে পারত, যেহেতু সংসদ নেই সেহেতু সরকার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়ালের অর্ডারের মাধ্যমেও জুলাই সনদ ঘোষণা করতে পারত। জুলাই সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর কেন প্রয়োজনীয় সেই বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বাংলা নিউজকে বলেন, মূলত রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়নে অফিসিয়াল সম্মতি আছে। এই ডিক্লারেশনের জন্যই স্বাক্ষর প্রয়োজন। এখানে তো বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো অসম্মতি দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো উল্লেখ থাকছে। এগুলো চূড়ান্ত করে যাদের সাথে বৈঠক হয়েছে শুধু তাদের কাছেই পাঠানো হবে। নিবন্ধিত আরও কিছু রাজনৈতিক দল যাদের নিবন্ধন বাতিল হয়নি, তাদের সম্মতি বা স্বাক্ষরের জন্য পাঠানো হবে কিনা জানতে চাইলে বদিউল আলম বলেন, শুধু যাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের কাছে পাঠানো হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ রাশেদ আলম ভুইয়া বাংলা নিউজকে বলেন, মূলত রাজনৈতিক দলগুলো পরবর্তী সংসদে গিয়ে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করে, সেই জন্যই আমার মনে হয় এই স্বাক্ষরের প্রয়োজনীয়তা জাতীয় ঐক্যমত কমিশন মনে করছে। কেননা স্বাক্ষর না করলে এই সনদ পরবর্তী সংসদে বাস্তবায়নে কোনো বাধ্যবাধকতা থাকবে না। ডক্টর রাশেদ ভুইয়া আরও বলেন, এই স্বাক্ষরে কোনো আইনগত ভিত্তি নেই, এটা ঠিক, কিন্তু জনগণ তো জানতে পারলো কারা কোন কোন বিষয়ে একমত হয়েছে আর কারা হয়নি। 5 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার। নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে 5 লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। গতকাল রোববার রাত 10টার দিকে গুরুদাসপুর পৌরসভার মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করেন এনএসআই এর কর্মকর্তারা। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। গুরুদাসপুর থানা পুলিশ জানায়, নাজমুল হোসেন নিজেকে এনএসআই এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন। তিনি দাবি করেন কার্যালয়টি খাওয়ার অনুপযোগী চাল কিনেছে এবং দুদকের তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ বিষয়ে তিনি দুদকের একটি ভুয়া চিঠিও কার্যালয়ে পাঠান। তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার কথা বলে 5 লাখ টাকা ঘুষ দাবি করেন। নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানান। জেলা খাদ্য কর্মকর্তা নাটোরে এনএসআই কার্যালয়ে জানালে তারা নিশ্চিত হন নাজমুল এনএসআই কর্মকর্তা নন। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে ধরার পরিকল্পনা করা হয়। বিষয়টি জেলা প্রশাসক সহ এনএসআই কর্মকর্তাদের জানালে ভুয়া ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে এসএসআই সদস্যরা। রোববার রাতে 5 লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআই এর কর্মকর্তাদের সাথে নিয়ে গুরুদাসপুর যান খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা। এরপর প্রতারক নাজমুল গুরুদাসপুর পৌর এলাকায় মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, এই ঘটনায় জুলহাস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছে। নাজমুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।